ড্রামার শুরুতেই আমাদের লু নামের একটি ছেলেকে দেখানো হয়, যে কিনা বারে বসে ড্রিঙ্ক করছিল। বার ওনার অনেকগুলো মেয়ে তার সামনে নিয়ে আসে আর তাকে এদের মধ্যে একজনকে চুজ করতে বলে রাত কাটানোর জন্য। সে তখন মেয়েগুলোর দিকে তাকিয়ে তো অবাক হয়ে যায়, কারণ তাদের মধ্যে জ্যাং ছিল, যে কিনা আমাদের ফিমেল ক্যারেক্টার। তাকে দেখে সে অবাক হয়ে যায় আর 3 বছর আগের কথা মনে পড়ে, যখন সে তাকে প্রপোজ করেছিল। জ্যাং বলেছিল, আমার কোটিপতির প্রয়োজন নেই, আমার একজন জবওয়ালা পার্সন প্রয়োজন, যে কিনা আমাকে প্রোটেক্ট করতে পারবে। এই কথা মনে পড়ে সে তো অবাক হয়ে যায়। তাকে যখন চুজ করার কথা বলা হয়, সে তখন জ্যাংকেই চুজ করে। তখন তাদের বস তাকে বলে যে তোমাকে তো তার সাথে ড্রিঙ্ক করতে হবে, তাই না? সে ড্রিঙ্ক করার জন্য রাজি হয়ে যায়। জ্যাং লুকে নিয়ে রুমের ভিতরে যায়, তারপর তার সাথে কথা বলতে শুরু করে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এই জায়গায় কিভাবে এলে? তখন সে তাকে জানায় যে এটা আমাকে পরিস্থিতি করতে বাধ্য করেছে, এটা আমার জীবন, আমাকে আমার মতো জীবনযাপন করতে দাও। লু তখন বুঝতে পারে যে বাহির থেকে তাদের উপর কেউ নজর রাখছে, তাই সে তাকে ক্লোজ আনার চেষ্টা করে। তারপর তাকে জানায়, দেখো, এখানে হয়তো কেউ আমাদের উপর নজর রাখছে, তাই একটু সতর্ক থাকা উচিত। লু বুঝতে পারে যে বাহিরে কোনো ঝামেলা হচ্ছে, তাই সে বাহিরে চলে যায়। বাহিরে গিয়ে সে অনেক ফাইট করতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে সে হচ্ছে একজন পুলিশ অফিসার। জ্যাংয়ের কিছুক্ষণের মধ্যেই মাথা ঘুরতে শুরু করে। একটি মেয়ে সামনে এলে তাকেও সে মেরে দেয়। তারপর যখন বাহিরে বের হয়, তখন লুকে কেউ মারতে যাবে। লুকে মারার আগেই জ্যাং সামনে চলে আসার কারণে তার উপর গুলিটি লাগে। তখন সে জ্যাংকে বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্স ডাকতে চাইলে জ্যাং বলে, আমাকে বাঁচানোর প্রয়োজন নেই, আমার হাতে খুব কম সময় রয়েছে, নরকের মতো জীবন থেকে মুক্তি পাওয়াই অনেক ভালো। এই কথা বলেই সে তার দম ত্যাগ করে। সিনটি এখানেই কাট করে আমাদের কিছুটা অতীতে নিয়ে যাওয়া হয় 3 বছর আগে, যেখানে আমরা জ্যাংকেই দেখতে পাই। সে 3 বছর আগে চলে এসেছিল, বলতে তার টাইম টেবিল বা পূর্ণজন্ম যেটাই হয় ওইটাই হয়েছিল। সে তো অবাক হয়ে যায় কিভাবে সে 3 বছর আগে চলে এলো। এখানে একটি অফিসে সে কাজে এসেছিল। একটি লোক তার সাথে খুবই বাজেভাবে ব্যবহার করে। তার বাজে ব্যবহারের কারণে সে তাকে থাপ্পড় মেরে বসে, আর ওই থাপ্পড়ের বদলা নিতে তার উপর উল্টো আরোপ লাগায় ওই লোকটি যখন তাকে মারতেই যাবে, তখনই এখানে বাই নামের একটি ছেলে চলে আসে। সে অনেক বড় লোক ফ্যামিলির ছিল, ওই চিপটিকে খুব বাজেভাবে মারে। তখনই তার মনে পড়ে যায় অতীতে যখন সে এই বিপদে ছিল, বাইয়ের কাছে গিয়েছিল, কিন্তু বাই তাকে কোনো ধরনের হেল্প করেনি, উল্টো তাকে শাস্তি দিয়েছিল। এখন যেহেতু তাকে হেল্প করেছে, সে মনে মনে ভাবে তার মানে এটাই তার সুবর্ণ সুযোগ তাদের উপর থেকে বদলা নেওয়ার। সে বুঝতে পারে যে এই লোকগুলো তার সাথে কী করেছে। পেছনে লু তাকে দেখতে পায়, কিন্তু আসলে লু তাকে ভালোভাবে দেখতে পায় না। তাকে পার্টিতে ইনভাইট করে সে, তারপর সে পার্টিতে চলে যায়। পার্টিতে এখানে তার একটি মেয়ের সাথে দেখা হয়, যে কিনা বাইয়ের এক্স গার্লফ্রেন্ড ছিল। সে জ্যাংকে একদমই পছন্দ করতে পারে না, যার কারণে তাকে অন্য একটি জায়গায় নিয়ে বলে, তুমি খুব ভালো করেই জানো আমিও ডিজাইনার, সেও ডিজাইনার, সে আমার বিপরীত পক্ষের, তাহলে তুমি কিভাবে তাকে সাহায্য করতে পারো? এই কথা বলে সে তাকে একটি থাপ্পড় মেরে বসে আর বলে, ওকে সাহায্য করার জন্য তোমাকে আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না। সব কিছু পেছন থেকে সে শুনতে পারে আর বুঝতে পারে এখন তার কি করা উচিত বা কিভাবে সে কি করবে। এদিকে ভাই যেহেতু তাকে সাহায্য করবে না, তাই সে রেগে মেগে এখান থেকে চলে যায়। তখনই এখানে সং নামের একটি ছেলে চলে আসে, যে কিনা তারই বয়ফ্রেন্ড ছিল। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই যে তার সঙের সাথে ধাক্কা লাগে। সঙের সাথে তার যখন ধাক্কা লাগে, তখন তারা একে অপরের সাথে তেমন কথা বলে না। তারা সবাই বসে একসাথে ডিনার করছিল। ডিনারের সময় তাদের অন্য 2 বন্ধুর সাথেও দেখা হয়। সং বড় বিজনেসম্যান ছিল, সে তার বিজনেসেই বেশি টাইম দিত। তার নজর পড়ে যায় তার দিকে, কিন্তু এখানে অতীতের কিছু সিন দেখানো হয়, যেখানে তাকে খুব বাজেভাবে সবাই মিলে অপমান করেছিল। আর এখনই তার সাথে সবাই কত ভালো আচরণ করছে, তাই না? এটা সময়ের জন্য, সে তো প্রতিশোধ নেওয়ার জন্যই এসেছে। হয়তো সে ঠিকঠাকভাবে প্রতিশোধ নিয়ে এখান থেকে চলে যাবে। তার মাথায় একটি প্ল্যান আসে, যার কারণে সে ভাইকে ড্রিঙ্ক করার কথা বলে। ভাই আর সে বসে ড্রিঙ্ক করতে শুরু করে।
ড্রিঙ্ক করার এক পর্যায়ে সে মাতলামো করতে শুরু করে। ভাই তখন তাকে উঠিয়ে তার বাসায় নিয়ে যায়। সে ভাইয়ের সাথে এমন আচরণ করতে শুরু করে যে সে খুব বেশি ড্রাঙ্ক। সে গিয়ে ভাইয়ের খুলে পড়ে যায়, ভাইকে কিস করার চেষ্টা করে। তখনই সে আবার বেহুশ হয়ে পড়ে। আমরা বুঝতে পারি এটা তার নাটক ছিল। যখনই সে চোখ খুলে তখন বুঝতে পারে যে এখানে থাকতে হলে তাকে ইচ্ছে করেই প্ল্যান করে থাকতে হবে, না হয় সে এখানে থাকতে পারবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে কিছু করেছিলাম? ভাই তখন বলে, আগে খাবার খেতে আসো, খাবার খেয়েও কথা বলা যাবে। দুইজন বসে যখন খাবার খাচ্ছিল সে বলে, আমি কি করেছি বলো? তখন সে বলে, তুমি বমি করে ফেলেছিলে, তাই তোমার উচিত আমার কাপড়গুলো পরিষ্কার করে দেওয়া। সে বলে, আর কিছু করেছিলাম? তখন তার মনে পড়ে, কিন্তু ভাই কিছুই বলে না, বলে জ্যাং না কিছুই না। তখন জ্যাং কিছু পেপার পড়ছিল আর বলছিল, আমার একটি জবের প্রয়োজন। ভাই বলে, তুমি তো অনেক ভালো ডিজাইনার তাই না? আমার কাছে তোমার জন্য একদম পারফেক্ট জব আছে। তারপর সে সংকে কল করে আর তার সাথে কথা বলে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই সে জংয়ের অফিসে চলে যায়। সংয়ের লোক তাকে দেখে তার সব কিছু বোঝার পর তাকে জবটি দিয়ে দেয়। আর এখানে যখন তার জব ফাইনাল হয় সে অনেক বেশি খুশি হয়। এখানে তার ঢোকার কারণ ছিল কারণ অতীতে তার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল, ওই মেয়েটি তার হাতটি পর্যন্ত কেটে দিয়েছিল কারণ সে ডিজাইনার ছিল। হাত কাটা বলতে হাতে ব্যথা দিয়েছিল আর কি, এমন একটি ঘটনা। এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা একটি নিউজ ছাপানোর জন্য তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল। তার অ্যাসিস্ট্যান্ট বলে এটা সে করতে পারবে না কারণ ওই লোকেরা নাকি তাকে নিষেধ করেছে। তারপর সে নিজেই নেমপ্লেট বানিয়ে ওইগুলো বাড়তে শুরু করে। একটি তার হাতে পড়ে যায়, কিন্তু জ্যাং আর লুয়ের এবারও আর দেখা হয় না। তারপর সে চলে যায় সঙের কাছে। সঙকে সে এক কাপ চা বানিয়ে দিলে সঙের এই চাটা একদমই পছন্দ হয় না। যেহেতু সে অ্যাসিস্ট্যান্ট ছিল তাই তার চা বানানো কর্তব্য ছিল। পরদিন সকালে চা খেয়ে সে তার চায়ের প্রশংসা করে। তাদের একটি মিটিংয়ের জন্য সঙের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে মিটিংটি যে কোনোভাবে অ্যাটেন্ড করতে হবে। তখনই জ্যাং পেট খারাপের ওষুধ মিশিয়ে আরেক কাপ চা দিয়ে দেয় তাকে। চাটি সে খুশি মনে খেয়ে নেয় কারণ চায়ের টেস্ট ভালো ছিল। তারপরই আমরা সংকে একটি মিটিংয়ে দেখতে পাই। সং যখন মিটিং করছিল জ্যাং তার কাছে এসে খানিক কিছু বলে। তখন সে বিষয়টা বোঝার চেষ্টা করছিল আর বলছিল, আচ্ছা আমি ম্যানেজ করে নিব। সিন পরিবর্তন হয়, আমরা তাকে ড্রাঙ্ক অবস্থায় দেখতে পাই। তাকে রুমের ভিতর নিয়ে যায় সে। জ্যাং তাকে রুমের ভিতর নিয়ে তাকে বেহুশ অবস্থায় ফেলে চলে আসে। তার ফোনে অনেকবার ফোন আসার কারণে সে ফোনটিও আলাদা ফেলে রাখে যাতে সে ফোনটি রিসিভ করতে পারে না। সকালবেলায় সে চিরকুট দেখতে পায় আর সাথে তাকে ড্রাঙ্ক যে হয়েছিল এটার একটি ওষুধ দেওয়া হয়। ওষুধটি পান করার পর সে তার অফিসে চলে যায়। অফিস কলিগদের সাথে কথা বলে। একটি মিটিং ছিল তার, ওই মিটিংটি অ্যাটেন্ড করে। জ্যাং তার মিটিংয়ের প্রত্যেকটি জিনিসপত্র ঠিকঠাকভাবেই করে দিত আর যার কারণে তার মিটিংগুলো খুব তাড়াতাড়ি সেট হয়ে যেত। এখানে তাদের মধ্যে অনেকক্ষণ কথা হয়। কথার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই তার গার্লফ্রেন্ড তাকে কল করে আর তাকে দেখা করার জন্য ডাকে। সং তখন রাজি হয়ে যায় আর তার গার্লফ্রেন্ডকে আপনারা তো চিনতেই পারছেন। এখানে সব বিষয় শুনতে পারে জ্যাং। তারপর জ্যাং চলে যায় ভাইয়ের বাসায় আর ভাইকে গিয়ে খুঁজতে শুরু করে। ভাইয়ের বাসায় থাকা মেয়ের তাকে জানায় যে সে কিছুক্ষণ পরেই আসবে, তার বাসায় ডিনারে গিয়েছে। বাসায় যখন সে ডিনার করছিল তার বড় ভাইয়ের সাথে ঝামেলা হওয়ায় তার মুখে পানি ফেলে দিয়ে সে এখান থেকে চলে যেতে চায়। তার মা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলে সে বলে তাকে নাকি অপমান করা হয়েছে তাই সে এখানে থাকতে পারবে না। বাসায় চলে যায় সে। বাসায় গিয়ে সে জ্যাংকে দেখতে পায়। জ্যাংকে দেখে সে অনেক খুশি হয়। জ্যাং তাকে ডিনারে ইনভাইট করে। দুইজন মিলে তারা ওই রেস্টুরেন্টে যায় যেই রেস্টুরেন্টে সং আর তার গার্লফ্রেন্ড রয়েছে। সং আর তার গার্লফ্রেন্ডের সাথে যখন তার দেখা হয় তখন তারা জানায় যে তারা একসাথে ডিনার করবে। সং একসাথে ডিনারের অফার করলে ভাই বলে এতে তোমার ফিয়ন্সের খারাপ লাগতে পারে। তখন সে আর কিছু বলতে পারে না, তার খারাপ লাগলেও সে কি আর বলবে। চারজন মিলে তারা ডিনার করতে বসে। চারজন বসে যখন ডিনার করছিল তখন একে অপরের সাথে তারা কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পরই আমরা সঙের গার্লফ্রেন্ডকে দেখতে পাই। তার লাইফে জ্যাং এখন কাটা হয়ে দাঁড়াবে, তাই তার যে কোনো বিনিময়ে জ্যাংকে তার লাইফ থেকে সরাতে হবে। জ্যাং অনেক ভালো ডিজাইনার ছিল আর কম্পিটিশনে সে যেহেতু জিততে পারবে এই জন্য সে অনেক বেশি ভয় পেয়ে যায়। ভাইয়ের কাছে চলে আসে আর ভাইকে হেল্প করার কথা বলে, কিন্তু ভাই তাকে হেল্প করার জন্য রাজি হয় না। সে সঙের গার্লফ্রেন্ডকে শর্ত দেয়
তুমি যদি তোমার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক শেষ করে দাও তাহলে আমি তোমার কাজ করতে রাজি আছি। সে বলে না, আমি জংকে ছাড়তে পারবো না, কারণ আমি তাকে ভালোবাসি। তারপর সে এখান থেকে চলে যায় আর গিয়ে জ্যাংকে জিজ্ঞাসা করে, আচ্ছা জ্যাং, তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করি, তোমার কি কোনো বয়ফ্রেন্ড রয়েছে? জ্যাং জানায় না। তারপর বলে যে আমার সাথে তোমাকে রিলেশনে আসতে হবে। এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা তার অফিসে বসে অফিসের কাজ করছিল। জুনিয়র তাকে জানায় একটি জায়গায় অনেকগুলো মেয়েদের বন্দি করে রাখা হয়েছে, তাই সে ওই জায়গাটিতে চলে যায় ওই মেয়েগুলোকে ছাড়ানোর জন্য। আশেপাশে অনেকগুলো গুন্ডা থাকার কারণে সে ওই গুন্ডাগুলোর সাথে ফাইট করতে শুরু করে। এক পর্যায়ে গুন্ডাগুলো হার মেনে যায়। জুনিয়র বলে যে পিছনে একটি মেয়েকে তারা মেরে ফেলে দিয়েছে। লু তখন রেগে গিয়ে গুন্ডাদের অনেক বেশি মারে। জুনিয়র বলে এত বেশি মারলে ঝামেলা হবে, চিফকে তো আমাদের বলতে হবে, তাই না? স্যাং 2 কাপ কফি নিয়ে সং আর নিয়ানের কাছে চলে আসে, কারণ নিয়ান আর সং মিলে কথা বলছিল। তাদের কথার মধ্যে সে ওই জুয়েলারি ডিজাইন নিয়ে কথা তুলে দেয়। তখন সং বলে, আচ্ছা কাল পার্টি আছে, ওই পার্টিতে তুমি আমার সাথে অ্যাটেন্ড করবে। তখন সে বলে, আচ্ছা পার্টিটিতে কি আমাকে অ্যাটেন্ড করতেই হবে? তখন সে জানায় হ্যাঁ, অ্যাটেন্ড করলে ভালো হয়। তবে নিয়ান এখানে অনেক বেশি রেগে যায়। নিয়ানের এইসব পছন্দ হয় না, তাই সে তাকে জানায় যে কিসের বিনিময়ে তুমি আমার ফিয়ন্সের থেকে দূরে যাবে। তখন সে বলে, আমি তোমার ফিয়ন্সের কাছ থেকে দূরে যাব তখনই যখন তুমি ভার্সিটি সম্পর্কে সবার সামনে এসে সরি বলবে। তখন সে বলে, এটা কখনোই সম্ভব নয়। তখনই জ্যাং এখান থেকে চুপচাপ চলে যায় আর নিয়ান অনেক বেশি রেগে যায়, কারণ তার রাগার কারণ ছিল। সিন পরিবর্তন হয়, আমরা পার্টিতে দেখতে পাই নিয়ানও পার্টিতে এসেছিল। তখন সে একটি লোককে জানায় যে ড্রাগ মিশিয়ে দেওয়ার জন্য জ্যাংয়ের ড্রিঙ্কে। তখন জ্যাংয়ের ড্রিঙ্কে আসলেই ড্রাগ মিশিয়ে দেওয়া হয়। জ্যাং বিষয়টা বুঝতে পারার কারণে ওই ড্রিঙ্কটি পাল্টে দেয় সঙের সাথে। সঙের অবস্থা খুবই খারাপ ছিল, সে ঠিকঠাকভাবে হাঁটতেই পারছিল না। তাই জ্যাং তাকে একটি রুমে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে আপনার কি প্রয়োজন। তখন সে জানায় ডক্টর প্রয়োজন। কিন্তু ডক্টরের কাছে যাওয়ার আগেই এখানে একটি অঘটন ঘটে যায়, যেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। সিন পরিবর্তন হয়, আমরা এখানে নিয়ানকে দেখতে পাই, যে কিনা বারবার সংকে খুঁজছিল। সে ভাবছিল জ্যাংয়ের সাথে হয়তো সং রয়েছে। আসলে ঘটনাটি সত্য, কিন্তু সে বুঝতে পারছিল না। ওই লোকটিকে বাজেভাবে মারে, যেই লোকটিকে সে ড্রাগ দেওয়ার কথা বলেছিল। লোকটি তখন জানায় যে হ্যাঁ, তাদেরকে একই সাথে রুমে যেতে সে দেখেছে। তারপর সে খুঁজতে শুরু করে সংকে। কিছুক্ষণ পরই সঙের সব কিছু মনে পড়ে যায়। সঙের সব কিছু মনে পড়ার পর সে জ্যাংকে বারবার খুঁজতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট জানায় যে এই ঘটনার পেছনে ওই লোকটি রয়েছে। লোকটিকে মারার পর লোকটি তাকে জানায় যে এই ঘটনা অন্য কেউ না, নিয়ান ঘটিয়েছে। নিয়ানের কথা শোনার পর তার অনেক রাগ হয়, কিন্তু নিয়ানকে সে কিছুই বলে না। নিয়ানকে কিছু না বলে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে যে জ্যাং কোথায়। তখন সে বলে জ্যাং নাকি রিজাইন করে দিয়েছে। জ্যাংয়ের বাসায় গিয়ে তার দরজা নক করে জ্যাংকে ডাকতে শুরু করে, তার সাথে কথা বলতে চায় বলে। জ্যাং যখন দরজা খুলে তখন সে বলে আমি রিজাইন করে দিয়েছি। সং তখন বলে তোমার রিজাইন করার কারণ কি বলো? এই টাকাগুলো কি প্রয়োজন? নিয়ে নাও টাকা আর আমার সরি অ্যাকসেপ্ট করো। তখন সে বলে আমি টাকার জন্য আপনার এখানে জব নেইনি। আপনি খুব ভালো করেই জানেন আপনার আমার প্রয়োজন আছে আর আমারও আপনার প্রয়োজন আছে, যেহেতু আমরা একই বিষয় নিয়ে কাজ করি। পরদিন সে তার অফিস জয়েন করে। অফিসের কাজগুলো সে ঠিকঠাকভাবেই করছিল। তাকে ক্যাথলিন নামের একটি লোকের বিষয়ে রিসার্চ করার কথা বলা হয়, জুয়েলারি ডিজাইন নিয়ে। তখন সে এই বিষয়টি তাকে এসে বললে সং বলে এখানে নিয়ান যাবে, তোমার কোনো যাওয়ার প্রয়োজন নেই। তখন সে জানায় যে নিয়ান তো এই বিষয়ে তেমন কিছু জানে না, তাই না? আমি যেহেতু ওনার বিষয়ে রিসার্চ করেছি, ওনার বিষয়ে সব কিছু আমি জানি, তাই ক্যাথলিনের সাথে আমারই দেখা করা উচিত। তখন সে বলে আচ্ছা, তাহলে তুমি যেও ক্যাথলিনের সাথে দেখা করতে, তবে বিজনেসে যত প্রফিট হয়। তখন সে বলে বিজনেসে প্রফিট হবে এমন কাজই আমি করব, প্রফিট না হলে আমি কোনো কাজ করব না। তখনই এখানে নিয়ান চলে আসে আর তাকে এসে বলে যে সং, আমি আমাদের জন্য একটি রুম বুক করেছি। তখন সে জানায় এই রুমগুলো একদমই সেফ নয়, তাই তুমি যা করেছো এখন ক্যান্সেল করে দাও। নিয়ান তখন বলে ওঠে কেন? সং জানায় যে ওই জায়গায় আমি ডিংকে কাল খুন করেছি। ডিংয়ের নাম শুনে তার মুখে একটি ছাপ পড়ে যায় বইয়ের। সে বলে আমি ডিং নামের কাউকেই চিনি না। সিন পরিবর্তন হয়, আমরা ক্যাথলিন সহ সবাইকে পার্টিতে দেখতে পাই।
পার্টিতে কেরেন এসে নিয়ানের অনেক বেশি প্রশংসা করে আর তার জুয়েলারি ডিজাইনকে সাপোর্ট করতে থাকে। তার জুয়েলারি ডিজাইন সাপোর্ট করা দেখে এখানে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর চলে আসে স্যাংয়ের কাছে। স্যাংকে এসে বলে, আমি খুব ভালো করেই জানি যে তুমি খুব তাড়াতাড়ি হারতে চলেছ। স্যাং বলে, সময় এলেই বোঝা যাবে। নিয়ান নিয়ে সবাই আলোচনা করছিল। নিয়ান নাকি যেই ফ্যামিলি থেকে বড় হয়েছে ওই ফ্যামিলির অরিজিনাল মেয়ে সে নয়। অরিজিনাল মেয়েকে তো মেট চুরি করে নিয়ে গিয়েছে। এদিকে আমাদের বাইকে দেখানো হয় তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় তার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, তাই তাকে এক্ষুনি যেতে হবে। বাইয়ের এই অবস্থা দেখে জ্যাং ভালোভাবেই বুঝতে পারে যে তার উল্টি গোনা শুরু হয়েছে। তাকে এখন থেকে উল্টা গোনেই চলতে হবে, তার ফ্যামিলি খুব তাড়াতাড়ি ধ্বংস হতে চলেছে। সে যখন বাসায় যাচ্ছিল তখনই নিয়ান তাকে এসে ধাক্কা দিয়ে দেয় আর তাকে ধাক্কা দেওয়ার পর গাড়ি থেকে বের হয়ে বলে, কত টাকা দিতে হবে তোমাকে? তুমি হসপিটালে যাবে না টাকা নিয়ে চলে যাবে? পেতা তো তেমন পাওনি। তার মুখের উপর টাকাগুলো ছুঁড়ে সে চলে যায়। তারপর আমরা জ্যাংকে দেখতে পাই টাকাগুলো সে উঠিয়ে তার বাসায় চলে আসে। টাকাগুলো জ্বালায় আর বলে, তোমাদেরকে আমি দেখে নিব। সিন পরিবর্তন হয়, আমরা লুকে দেখতে পাই যে কিনা ভাইয়ের বাসায় চলে আসে তদন্ত করার জন্য, কারণ ভাইয়ের সৎমা মারা গিয়েছে।